আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি ইলমা রাব্বি জিদনি হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আজকে আমরা পেনাল কোড পড়বো। আমাদের ধারাবাহিক ক্লাসে হচ্ছে পেনাল কোড। মোটামুটি গত ক্লাসে আমরা দণ্ডারণ্য, নরহত্যা এবং খুনের মধ্যে যে সম্পর্কগুলো, ব্যাখ্যা ব্যতিক্রমগুলো এগুলো পড়েছিলাম। সঙ্গে বাকি ধারাগুলো নিয়েছিলাম, 211 ধারা পর্যন্ত পড়েছিলাম। কেউ একজন আগ্রহের সাথে কি 299 থেকে 299 থেকে 300, 299 থেকে 311 পর্যন্ত একটু বলবেন? হ্যাঁ, একজন একটু বলেন তো, রিভিশন দেন দেখি একটু। শুধু সূচিগুলা কি কি পড়লাম ধারায় 299 থেকে 311। আপনাদের মাইক্রোফোন বন্ধ করিনি তো, বলবেন কেউ, পড়া বলবেন? আচ্ছা, 299 পড়ছিলাম আমরা, দণ্ডার ও নরহত্যা কাকে বলে। 299 সংজ্ঞা নিয়েছিলাম, শাস্তি কত 304-এ। তো সিরিয়ালি আমরা যাই। 299 হলো অপরাধজনক নরহত্যা বলতে পারেন, বা দণ্ডার উচ্চারণটা কিন্তু দণ্ডার ও নরহত্যা। হ্যাঁ, দণ্ডার ও নরহত্যা এই সংক্রান্ত সংজ্ঞা এবং কিভাবে কোনগুলো নরহত্যা, এই সমস্ত আর কি সংজ্ঞার আলোচনা। 299 এর পরে আমরা নিলাম 300 ধারাটাতে 4টা অনুচ্ছেদ রয়েছে খুনের। এই 4টা অনুচ্ছেদ অবশ্যই মুখস্থ করে ফেলতে হবে। এরপরে 301 দেখলাম এক ব্যক্তির মৃত্যু অভিষ্ট থাকলে, যদি কাউকে একজনকে আপনি অভিপ্রায় করেন যে তার মৃত্যু ঘটাবেন, তার মৃত্যু না ঘটিয়ে অন্য কোনো ব্যক্তির মৃত্যু ঘটলে সেই ক্ষেত্রে অপরাধের দায় কিভাবে হবে, মানে উনি খুনের দায় পাবেন নাকি নরহত্যার দায় পাবেন। সেই ক্ষেত্রে 301 ধারার ব্যবহার, সঙ্গে শাস্তির ধারা, যে অপরাধের চেষ্টা করবে সেই অপরাধের শাস্তি 301। 302-এ পড়লাম খুনের শাস্তি। 303 যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত অবস্থায় খুন। 304 নরহত্যার শাস্তি। 304-এর অপরাধজনক নরহত্যা অবহেলার ফলে সংঘটিত হলে তার শাস্তি। হলো বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া যান চলাচলের ফলে যদি কোনো ব্যক্তির মৃত্যু ঘটে সেই ক্ষেত্রে শাস্তি। 305 শিশু বা উন্মাদ ব্যক্তির আত্মহত্যায় সহায়তা, প্রাপ্তবয়স্ক ব্যক্তি হলে 306। 307-এ হত্যার উদ্যোগ। 308-এ নরহত্যার উদ্যোগ। 309 আত্মহত্যার উদ্যোগ। 310-এ ঠক। 311-তে ঠকের শাস্তি। এই এখানে যারা যারা আছেন প্রত্যেকটা লোক উত্তর দিতে পারবেন। আমি জানি যে তারা রিভিশন বললে দিতে পারতেন, কিন্তু কেউ রিভিশন দিলেন না। মানে স্যার খাটনি করুক, আমাদের পড়ালেখার দরকার নাই, আমরা শুধু শুনবো, একটু একটু করে ঝিমাবো ক্লাসে। এটাই হলো আপনাদের। ঠিক আছে, আমি পড়ি, সমস্যা নেই। আপনাদের এগুলো হলো প্ল্যান, বুঝতে পারছেন, পরিকল্পনা। আসেন আমরা পরের অধ্যায়ে চলে যাব। পরের অধ্যায় বলতে একই অধ্যায় পরের অংশ। 302 থেকে 299 থেকে 310 পর্যন্ত ছিল জীবন ক্ষুণ্ণকারী যে অপরাধগুলো, মানুষকে খুন করা, মেরে ফেলা। আর এখন আমরা পড়বো গর্ভপাত সংক্রান্ত যে অপরাধগুলো, 312 থেকে 318 পর্যন্ত। গর্ভপাত এবং এই সংশ্লিষ্ট যে অপরাধগুলো, কোন অজাত শিশুর জন্ম গোপনকরণ, যে শিশু এখনো জন্মগ্রহণ করেনি তাকে বলা হয় অজাত। অজাত শিশুর জন্ম গোপন সংক্রান্ত বা তাদেরকে পরিত্যাগ করে আসা সম্পর্কিত যে অপরাধগুলো, সেই অপরাধগুলো আলোচিত হয়েছে 312 থেকে 318। আচ্ছা, 312-তে সর্বপ্রথম হচ্ছে গর্ভপাতের সংজ্ঞা, পাশাপাশি গর্ভপাতের শাস্তি রয়েছে। গর্ভপাত বিষয়টা আপনারা আমরা সবাই প্রাপ্তবয়স্ক, সবাই বুঝি যে গর্ভপাত জিনিসটা কি। কোনো ব্যক্তি তিনি যদি কোনো নারীকে গর্ভপাত করান, তার দণ্ড 312। আবার যদি নারী নিজে ইচ্ছাকৃতভাবে গর্ভপাতের জন্য রাজি হন, তারও দণ্ড কিন্তু 312। তাহলে কোনো ব্যক্তি তিনি যদি ইচ্ছাকৃতভাবে কোনো নারীকে গর্ভপাত করায়, সেটা কেবলমাত্র জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতিরেকে, কিসের উদ্দেশ্য ব্যতিরেকে? জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতিরেকে যদি নারীর গর্ভপাত করায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি 312 ধারা মোতাবেক দণ্ডিত হবেন। এখানে দুই রকমের শাস্তির ব্যবস্থা রয়েছে। 37, 3 বছর আর 7 বছর। হ্যাঁ, 37। তাহলে এইভাবে মনে রাখবো আমরা, যদি কোনো ব্যক্তি কোনো নারীর গর্ভপাত করে তাহলে তিনি হচ্ছে 3 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবেন। এখন দেখেন, শিশুর বিচলন যদি অনুভব হয়, মায়ের গর্ভে যখন সন্তান থাকে একটা সুনির্দিষ্ট সময় পরে মা কিন্তু প্রাণের সঞ্চালন টের পায়। হ্যাঁ, আরো যখন এই মানে গর্ভপাত মানে দীর্ঘদিন হয়ে যায়, ধরেন 3 মাস বা 4 মাস বেশি এরকম, যখন স্থিতি হয় বাচ্চা পেটে, তখন আর কি আরো নড়াচড়া, অনেক জোরে নড়াচড়া, অনেক সময় বাইরে থেকেও নড়াচড়া অনুভব করা যায়। এটাকে বলে শিশুর বিচলন।
প্রথমে হার্টবিট আসে, এটাই হলো শিশুর বিচলন। তো যদি শিশুর বিচলন অনুভব না হয়, নর্মালি গর্ভপাত হয়, অনেক মানে প্রাথমিক দিকে গর্ভপাত হয়ে যায়, তখন হচ্ছে 3 বছর পরে কেউ 3 বছর দণ্ডে দণ্ডিত হবে। আর যদি শিশুর বিচলন অনুভব হয়, সেক্ষেত্রে দণ্ডের পরিমাণ বৃদ্ধি পাবে, 7 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হবে। তাহলে ব্যাখ্যাটা একটু দেখবো আমরা। নারী যদি নিজে থেকে গর্ভপাত করায়, নারীও এই ধারার অধীনে তৎপর্যাধীন হবে, মানে নারীও গর্ভপাতের জন্য দণ্ডিত হবে। আবার ডাক্তার, সে যদি জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতি রেখে নারীর গর্ভপাত করায়, ডাক্তারও 312 ধারা মোতাবেক গর্ভপাতের দরুন দণ্ডিত হবে। বুঝতে পারলাম? আচ্ছা, এরপরে আসেন। তাহলে 312 তো মোটামুটি সহজ। শুধু শাস্তি, 2 রকমের শাস্তি 2 রকম পরিস্থিতিতে। এইটার একটু শাস্তিটা পড়ে নিন, বাকিগুলোর শাস্তি না দেখলেও চলবে। তাহলে শিখলাম 312-তে হলো গর্ভপাত কাকে বলে এবং গর্ভপাতের দণ্ড। 313-তে যাব, দেখেন নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত। কোনো ব্যক্তি যদি নারীর সম্মতি ব্যতি রেখে গর্ভপাত করায়, নারীর ইচ্ছা নাই, নারী চায় তার বাচ্চা পৃথিবীতে থাকুক, কিন্তু তার পরিবারের অন্যান্য সদস্য যদি জোর করে তাকে গর্ভপাত করে, অথবা অন্য যে কোনো ব্যক্তি যদি কোনো নারীকে জোর করে গর্ভপাত করায়, সংশ্লিষ্ট ব্যক্তি 313 ধারা মোতাবেক দণ্ডিত হবে। তাহলে 312-তে গর্ভপাতের শাস্তি, 13-তে সম্মতি ব্যতি রেখে গর্ভপাত, 314 সম্মতি ব্যতি রেখে গর্ভপাত বা গর্ভপাতের দরুন সম্পাদিত কাজের দরুন নারীর যদি মৃত্যু ঘটে। বুঝতে পারলাম ঘটনা? তাহলে এবার গর্ভপাত ঘটেছে, 312 ধারা বলেন না 313 ধারা বলেন, দুইটা ধারার যে কোনো একটা ধারার অপরাধ সংগঠিত হয়েছে, পাশাপাশি নারীর মৃত্যু ঘটেছে। তাহলে ধীরে ধীরে অপরাধগুলো গুরুতর অপরাধের শাস্তি আমরা পাচ্ছি, তাই না? প্রথমে দেখেন গর্ভপাতের শাস্তি, তারপরে সম্মতি ব্যতি রেখে গর্ভপাতের শাস্তি, তারপরে গর্ভপাতের দরুন মৃত্যু। এখানে আবার যদি গর্ভপাতটা নারীর কি হয়, সম্মতি সহ যদি গর্ভপাত হয়, সেক্ষেত্রে দণ্ডের ব্যবস্থা একটু কম, 10 বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে পারে। কিন্তু এটাই যদি সম্মতি ব্যতি রেখে গর্ভপাতের দরুন দণ্ড হয়, সেক্ষেত্রে আবার মৃত্যুদণ্ড, দুঃখিত, মৃত্যুদণ্ড না, যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত রয়েছে। তার মানে 2 রকমের অবস্থায় মৃত্যু ঘটতে পারে। একটা হলো 2 রকম অবস্থায় মৃত্যু ঘটতে পারে, একটা হলো নারী সম্মতি সহ গর্ভপাতের দরুন মৃত্যু, আরেকটা হলো সম্মতি ব্যতি রেখে গর্ভপাতের ফলে নারীর মৃত্যু। মাঝে মাঝে এমন জটিলতার সৃষ্টি হয়, নারী মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে সম্মতি সহ হোক ব্যতি রেখে হোক 14 ধারায়, অর্থাৎ সম্পাদিত কাজের ফলে নারীর মৃত্যু হলে দণ্ড 14। এরপরে যাব 315, 16, এই দুইটা একটু বোঝার মতো ধারা। হ্যাঁ, 315 ধারা দেখেন, 315 ধারায় বলেছে শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ায় বাধা দান। শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হওয়ায় বাধা দান করার জন্য অথবা জন্মের পরে যাতে শিশুর মৃত্যু ঘটতে পারে, এমন উদ্দেশ্যে কৃত কার্য। বুঝতে পারি না কথা কি বলেছে। শোনেন, আমরা যে দণ্ডার্হ নরহত্যা বললাম বা অপরাধজনক নরহত্যা বললাম, ওইখানে একটা গর্ভপাত সংক্রান্ত আলোচনা ছিল না? যে যদি কোনো নারীর শরীর থেকে তার শিশুর শরীরের যে কোনো অংশ প্রসূত হয়, ভূমিষ্ঠ হয়, ওই শিশুকে যদি কেউ মেরে ফেলে, শিশুটি যদি পৃথিবীতে শ্বাস প্রশ্বাস গ্রহণ নাও করে থাকে, তারপরেও কি হবে? নরহত্যা হবে, তাই না? মানে শরীরের যে কোনো অংশ প্রসূত হয়ে গেলেই সে মানুষ বলে গণ্য হবে, তখন কিন্তু নরহত্যার শাস্তি। বুঝতেছি? আর কখন তাহলে গর্ভপাতের শাস্তি? 315 ধারাটাতে কি বললো? এমন কোনো কাজ করা হলো, বাচ্চা মাতৃগর্ভে আছে এই অবস্থায় যদি নারীকে এমন কোনো আঘাত দান করা হয়, পেটেই বাচ্চাটা মৃত্যুবরণ করলো, অথবা জন্মের পরে, মৃত বাচ্চা জন্মের পরপরই জীবিত অবস্থায় জন্মগ্রহণ করলো, পৃথিবীতে আসার সাথে সাথেই মারা গেল, এমন আঘাত প্রাপ্ত হলো বা এমন আঘাত প্রদান করা হলো, এইরকম পরিস্থিতি হলো, অর্থাৎ বাচ্চাটা পেটেই মারা যেতে হবে, এরপরে পৃথিবীতে আসবে, অথবা পৃথিবীতে আসলো কিন্তু মারা গেল, জীবিত অবস্থায় আসলো কিন্তু মারা গেল, আঘাত যখন গর্ভে ছিল তখনই আঘাত প্রদান করা হয়েছিল। বুঝতে পারলাম ঘটনা? একটা হলো যদি শরীরের অংশ প্রসূত হয়, তখন কিন্তু দণ্ডারণ্য নরহত্যা হবে, ব্যাখ্যা 3 থেকে 299 ব্যাখ্যা 3 থেকে, তখন এই ঘটনাটা নরহত্যায় চলে যাবে। আর যদি পৃথিবীতে আসুক, আসার পরে মৃত্যুবরণ করুক, অথবা মৃত বাচ্চা জন্মগ্রহণ করুক, যাই করুক না কেন, আঘাত সংঘটিত হতে হবে বাচ্চাটা মাতৃগর্ভে থাকাকালীন। তখন যদি জীবন রক্ষার উদ্দেশ্য বেঁধে রেখে তাকে এমন কোনো আঘাত দান করা হয় যাতে করে শিশুটা ভূমিষ্ঠ হতে পারলো না,
জীবিত অবস্থায় ভূমিষ্ঠ হতে পারলো না, অথবা মৃত ভূমিষ্ঠ হলো, জন্মের পর মারা গেল, এরকম পরিস্থিতি তৈরি হয়, তখন ওই ব্যক্তির দণ্ড 315। বুঝতে পারলেন দুইটা ধারার পার্থক্য? ওইখানে কি বলেছিল, এখানে কি বলেছিল, একটু পরি, খেয়াল করেন। ভাষ্য পড়েন না তো, আমাকেই তো পড়াতে হয় আপনাদের। গর্ভস্থ শিশু যাতে ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই মারা যায় কিংবা ভূমিষ্ঠ হওয়ার পরে মারা যায়, এমন কাজ যে ব্যক্তি শিশুর মাতাকে বাঁচানোর উদ্দেশ্য ব্যতিরেকে করবে, সেই ব্যক্তি 315 ধারার অধীনে দণ্ডিত হবেন, অথবা 10 বছর কারাদণ্ডে বা অর্থদণ্ডে, উভয় দণ্ডে দণ্ডিত হবে। এই ধারাটি এবং পরের ধারাটি মানে 316 ধারাটি ভূমিষ্ঠ হয় নাই এমন শিশুদের রক্ষার জন্য প্রণীত। বুঝতে পারলাম? তাহলে যে শিশু এখনো ভূমিষ্ঠ হয় নাই তাদেরকে রক্ষার জন্য প্রণীত। কোন লোক কোন শিশু জীবন্ত ভূমিষ্ঠ হওয়ায় বাধা দানের ক্ষেত্রে এইরকম অভিপ্রায় নিয়ে যদি গর্ভপাত করায়, অথবা প্রক্রিয়াটি অন্য কোনোভাবে যদি সম্পাদন করে যাতে করে শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হয় বাধাগ্রস্ত হয়, অথবা শিশু মৃত্যুবরণ করে, এই কাজটা মায়ের জীবন রক্ষার উদ্দেশ্য ব্যতিরেকে যদি সম্পাদিত হয়, তাহলে সেটা 315 ধারার তাৎপর্যাধীন হবে। আচ্ছা, এবার আসেন, যদি ঘটনাটা এমন ঘটে যে এমন আঘাত দেয়া হলো, নারীর গর্ভপাত করানোর উদ্দেশ্যে এমন আঘাত দেয়া হলো যাতে করে শিশু মারা যাওয়া পরের কথা, নারী আগে মৃত্যুবরণ করলেন, সেই ক্ষেত্রে কি হবে? তখন কিন্তু আবার নরহত্যা হয়ে যাবে। হ্যাঁ, তখন কিন্তু নরহত্যা। এমন আঘাত দান করা হলো, দেখেন, শিশুটিকে জখম করার অভিপ্রায় ব্যতীত যদি মাকে এমন ভাবে জখম করা হয় যাতে করে তার মৃত্যু ঘটতে পারে, এমন আঘাত দিয়ে জখম করা হয়, তখন সংশ্লিষ্ট ব্যক্তি দণ্ডারূপ নরহত্যার অপরাধী হবেন। এই কাজের ফলে যদি শিশু মৃত্যু ঘটে, তখন তিনি 316 ধারার অপরাধ করেছেন বলে গণ্য হবে। বুঝতে পারলাম? তাহলে মা মারা যায় নাই, শিশু মারা গেছে, সেক্ষেত্রে কততে যাবে? 316। আবার মাই মাকে মেরে ফেলছেন, তখন দণ্ড কত? 304। বুঝতে পারলাম? ঘুমাইলে বুঝবেন না, ক্লাসে মনোযোগ দেন, গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে। এই যে পেনাল কোডের প্রশ্ন পেঁচিয়ে দিলে উত্তর দিতে পারেন না, একটা প্রশ্ন দিছি আঘাতের, সেটাই একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখতে পারেন নাই। দেখলেন না কতগুলো প্রশ্ন দিয়েছি ইন্সপেক্টরশিপ পরীক্ষায়? তাহলে ঘটনা কি, যদি কোনো নারীকে এমন কোনো আঘাত দান করা হয় যেটাতে নারীর মৃত্যুবরণ করলে নরহত্যা হতে পারে, সম্ভাবনাময় কাজের ফলে মৃত্যু, নারী মারা গেলে ওই ব্যক্তির দণ্ড 304, নরহত্যা হলো। নারী বেঁচে আছে কিন্তু কাজটা ছিল নরহত্যার মতন কাজ, তখন ওই ব্যক্তির দণ্ড চলে যাবে 316। আবার দণ্ডারও নরহত্যা না, এমন আঘাত দান করা হয়েছে যাতে শিশুটার জীবন্ত ভূমিষ্ঠ হয় বাধা সৃষ্টি হয়েছে, তখন দণ্ড চলে যাবে ওই ব্যক্তি 315। তাহলে জীবন্ত ভূমিষ্ঠ হয় বাধা দানের জন্য সম্পাদিত কার্য 315, শিশুর মৃত্যু হলে বা গর্ভপাত হলে দণ্ডিত হবে 315। যদি নরহত্যা তুল্য এমন কোনো কাজ করে, মনে করেন 3 তলার ছাদ থেকে একটা বড় পাথর ফেলে দিলেন বা এমন কিছু করলেন, বা নারীকে ধাক্কা দিলেন, নারী পড়ে গেল, যদি মারা যেতে পারতো কিন্তু নারী বেঁচে গেল, বাচ্চা মারা গেল, তখন দণ্ড হবে 316। নারী মারা গেলে তো নরহত্যাই হয়ে গেল, তখন আবার অপরাধজনক নরহত্যার দণ্ড পাবে। আচ্ছা, 316টা একটু পূর্ব খেয়াল করেন। দণ্ডারও নরহত্যা বলে গণ্য কোনো কাজের সাহায্যে জীবন্ত শিশুর মৃত্যু ঘটানো। তাহলে এমন একটা কাজ যেটাতে নারী মারা গেলে দণ্ডারও নরহত্যা বলে গণ্য হতো, এইরকম কাজের দ্বারা যদি শিশুর মৃত্যু ঘটে, তখন কি হবে? তখন 316 ধারা মোতাবেক দণ্ডিত হবে। আচ্ছা, ক, একজন গর্ভবতী নারীর মৃত্যু ঘটাইতে পারে এমন সম্ভাবনা রয়েছে জেনে এমন একটি কাজ করে যার দ্বারা উক্ত নারীর মৃত্যু ঘটলে সেই কাজটি নরহত্যা বলে গণ্য হতো। নারীটি জখম প্রাপ্ত হয় কিন্তু মরে না, কিন্তু ওই কাজের দ্বারা নারীর গর্ভস্থ একটি জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটে। ক, এই ধারায় বর্ণিত অপরাধের দোষী সাব্যস্ত হয়েছে বলে গণ্য হবেন। বুঝতে পারলেন? আচ্ছা, এবার যাব 317, পিতামাতা কর্তৃক অথবা অভিভাবক কর্তৃক 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করে আসা বা বর্জন করে আসা, ফেলে আসা। তো যে ব্যক্তি 12 বছরের নিচে, এখানে বয়সটা খেয়াল করেন, 12 বছরের নিচে, এমসিকিউ আসবে কত বছরের নিচে কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করণ, তাহলে কত বছর লিখবো আমরা? 12 বছর। 18 বছর, 9 বছর এগুলা বাদ দিয়েন না, তাহলে 12 বছরের কম বয়স্ক শিশুকে। অশ্লীল বই পুস্তক, কত বছরের কম বয়স্ক শিশুর নিকটে অশ্লীল বই পুস্তক বিক্রয়ের দণ্ড বেশি? পড়েছিলাম কত বছর, লেখেন একটু কত বছর। আচ্ছা, এখানে দেখেন 12 বছর, 20 বছর, কত বছরের উপরে সম্মতি দিতে হবে, না হলে সম্মতি বলে গণ্য হবে না।
কত বছর হলে আপনি খেলাধুলার ক্ষেত্রে এই যে ঐশী ক্রীড়ায় নিযুক্ত হতে পারবেন? না, সম্মতি কি 12 বছর আছে? প্রাপ্তবয়স্ক মানুষের সম্মতি সম্মতি বলে গণ্য হবে এবং শর্তাধীনে। আচ্ছা, সম্মতি 18, রাইট। আচ্ছা, এরপরে আরেকটা গেল কি, অশ্লীল বই পুস্তকে বয়স কত আছে? 20, তাই না? 20 বছর। আরেকটা যেন কি ছিল, 9 বছরের কম বয়স্ক শিশু আর অপরিণত বোধ বুদ্ধি হলে 12 বছর, 9 থেকে 12 বছর। আরো ও একটা বয়স আছে, এই বয়সটা ভুলে গেলাম, কি কোথায় যেন আরেকটা বয়স আছে। ও হ্যাঁ, অপহরণের ক্ষেত্রে বয়স আছে। নারী পুরুষের বয়স কত বলেন? অভিভাবকের আইনানুগ অভিভাবকত্ব হতে অপহরণ, তখন ছেলে শিশু মেয়ে শিশুর বয়স কত? মনে আছে? উম কি লিখতেছেন হোসনিয়ার আপু? 18, 21, 14, 16, রাইট। রিপন মাহমুদ ভাইয়া, ঠিক আছে, 14, 16। আচ্ছা, ধন্যবাদ। তাহলে বয়সগুলো মনে আছে, একবার একটু ঝালাই করে নিলাম আমরা। তাহলে 317-তে বললো, দেখেন, 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগকরণ। তাহলে পিতা মাতা হতে পারে, আইনানুগ অভিভাবক হতে পারে, তারা কোনো শিশুকে বর্জন করার উদ্দেশ্যে 12 বছরের কম বয়স্ক শিশুকে তত্ত্বাবধায়ক হতে পারে। মনে করেন আপনি আপনার শিশুকে বা পরিচিত কোনো শিশুকে ইয়াতে অরফানেজে দিচ্ছেন, সেখান থেকে তত্ত্বাবধায়নকারী ফেলে দিয়ে আসলো বা রেখে আসলে, এই ব্যক্তিদের দণ্ড আর কি 317 ধারায়। দেখেন, এখানে একটা ব্যাখ্যা আছে, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা, 317-র ব্যাখ্যা। আরো দেরি করে ক্লাসে আসেন, 7টার পরে ক্লাসে আসেন, তাহলে তো ভালো হয়। 317 ধারার একটা ব্যাখ্যা আছে, গুরুত্বপূর্ণ ব্যাখ্যা। এই পরিত্যাগের ফলে যদি শিশুর মৃত্যু ঘটে, জঙ্গলে ফেলে আসলেন, না খেতে পেয়ে শিশু মারা গেল, এই ধরনের পরিত্যাগের ফলে যদি শিশুর মৃত্যু ঘটে, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি নরহত্যার দায়ে দণ্ডিত হবেন। বুঝতে পারলাম কি ঘটনা? পরিত্যাগের ফলে যদি শিশুর মৃত্যু ঘটে, যদি খুনের উদ্দেশ্য থেকে থাকে, খুন হবে, না হলে নরহত্যার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির বিচার করা যাবে। আচ্ছা, 318, জন্ম গুপ্ত ব্যবস্থার সাহায্যে জন্ম গোপন করে করণ। এই পর্যন্তই ছিল হচ্ছে কিসের চ্যাপ্টার? গর্ভপাত সংক্রান্ত যে অপরাধগুলো। 312 থেকে 18 রিপন মাহমুদ ভাইয়া বলবেন, তারপরে রাবে আপু বলবেন, তারপরে জাকির ভাইয়া বলবেন। 312, নারীর গর্ভপাতের দণ্ড। 313, সম্মতি ব্যতিরেকে গর্ভপাত। 314, গর্ভপাতের ফলে যদি নারীর মৃত্যু ঘটে বা পরবর্তী কোনো কাজের ফলে গর্ভপাতের দরুন নারীর মৃত্যু ঘটে। 314। 315, সম্মতি ব্যতিরেকে গর্ভপাতের দরুন, না দুঃখিত, আমি 314 হলো সম্মতি ব্যতিরেকে গর্ভপাত। 311, 12, 13, 14, 315, অজাত শিশুর জীবন্ত ভূমিষ্ঠ হয় বাধা দান করার উদ্দেশ্যে কৃত কার্য। 316, 316-তে বললো যদি নরহত্যা তুল্য কাজের দ্বারা অজাত শিশুর মৃত্যু ঘটানো হয়। 317, শিশুকে ফেলে আসা। 318, শিশুর গুপ্ত ব্যবস্থার সাহায্যে জন্ম গোপন করেন। এটা তো বুঝি বুঝি না, কোন শিশুর জন্ম পরিচয় লুকানোর উদ্দেশ্যে, ধরেন জন্মের পরে শিশু মারা গেল অথবা পেটেই মারা গেল, পরে ভূমিষ্ঠ হলো, এই ধরনের শিশুকে কি করা, জীবন মানে গোরস্থানে দিয়ে কবর দেওয়ার, কি লুকিয়ে চুরিয়ে তাকে কি করা, কবর দিয়ে দেওয়া। এই হলো 318। রিপন মোহাম্মদ ভাইয়া বলেন, 312 থেকে 18 বলেন, এরপরে আমরা আঘাতের চ্যাপ্টারে যাব, জলদি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার 312 ধারা হচ্ছে গর্ভপাতকরণ, গর্ভপাতের সংজ্ঞা এবং নারীর গর্ভপাত করানো অথবা নারীর ইচ্ছা বা নারীর ইচ্ছা ছাড়া। 313 ধারা হচ্ছে নারীর সম্মতি ব্যতীত গর্ভপাত করানো। 314 ধারা হচ্ছে গর্ভপাত করানোর ফলে যদি নারীর মৃত্যু ঘটে, সম্মতি সহ হোক বা ব্যতীত হোক, সহ হলে 10 বছর কারাদণ্ড। আর 315 ধারা হচ্ছে শিশুর ভূমিষ্ঠ হতে বাধা দান। 316 ধারা হচ্ছে অপরাধজনক নরহত্যার মাধ্যমে জীবন্ত শিশুর আহ, মৃত্যু ঘটানো। 317 ধারা হচ্ছে শিশুকে তার পিতামাতা বা তত্ত্বাবধায়ক ব্যক্তি কর্তৃক পরিত্যাগ করা। আর 318 ধারা হচ্ছে শিশুর মৃত্যু গোপনকরণ, গোপন করার সাহায্যে কবরস্থ করা। জন্ম জন্ম গোপন করণ, মূল উদ্দেশ্য হলো জন্মটা গোপন করবে, কিন্তু গুপ্ত ব্যবস্থা চুপি চাপে তাকে কবরস্থ করে আসা হলো। রাবে আপু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
312 হচ্ছে গর্ভপাতকরণ, নারীর সম্মতিক্রমে সম্মতি ব্যতিরেকে। 313 হচ্ছে সম্মতি ব্যতিরেকে গর্ভপাতকরণের শাস্তি। 314 হচ্ছে গর্ভপাত করার উদ্দেশ্যে যদি উক্ত নারীর মৃত্যু হয় তার শাস্তি। 315 হচ্ছে জীবন্ত ভূমিষ্ঠ হওয়ায় শিশু যাতে জীবন্ত ভূমিষ্ঠ হতে না পারে, অথবা ভূমিষ্ঠ হওয়ার পরে জানি মৃত্যুবরণ করে এ ধরনের কার্য ঘটানো। 316 হচ্ছে নরহত্যামূলক কাজের মাধ্যমে জীবন্ত অজাত শিশুর মৃত্যু ঘটানো। 317 হচ্ছে 12 বছরের কম বয়স্ক শিশুকে পরিত্যাগ করা পিতামাতা বা অভিভাবক কর্তৃক পরিত্যাগ করা বা বর্জন করা। 318 হচ্ছে মৃতদেহের গুপ্ত ব্যবস্থাপনার মাধ্যমে শিশুর জন্ম গোপনকরণ। আসসালামু আলাইকুম। জাকির ভাইয়া কিছু শুনতে পাচ্ছি না, আপনারা কি কিছু শুনতে পাচ্ছেন? হ্যালো, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, এখন বলেন, এখন বলেন, এখন শোনা যাচ্ছে। 12 হচ্ছে গর্ভপাত করানোর শাস্তি। হুম 13 হচ্ছে নারীর সম্মতি ব্যতি রেখে যদি গর্ভপাত করানো হয় সেক্ষেত্রে 313। হুম গর্ভপাত করানোর উদ্দেশ্যে সম্পাদিত কাজের ফলে কারো যদি ওই নারীর মৃত্যু হলে 314। আর জীবন ভূমিষ্ঠ বা বাচ্চা জন্মের বাধা দানের ফলে মৃত্যু হলে 315। অপরাধজনক নরহত্যা মনে হয় এমন কাজ দ্বারা যদি কোনো শিশুর মৃত্যু হয় 316। হুম 12 বছরের নিচে কোনো শিশুকে ফেলে দিলে হুম 317। হুম মৃত্যু শিশুর জন্ম গোপন করে কবরস্থান দেওয়া হলে গোপন করলে সেক্ষেত্রে 318। হুম তাহলে গুপ্ত ব্যবস্থার সাহায্যে শিশুর জন্ম গোপনকরণ, মূল উদ্দেশ্য হলো জন্মটা গোপন করা। হ্যাঁ, এইটা থাকবে উদ্দেশ্য। আর কাজ কি হবে? শিশুকে এমন কিছু করা, লুকিয়ে লুকিয়ে নিয়ে গিয়ে কবরস্থ করা, এরকম। আসেন আমরা পরের অংশে যাব, তো এরপরে আর বাকি তিনজনই আঘাতের পড়া, এগুলো এগুলো বাকিরা দিবে। আচ্ছা, 319 থেকে আঘাত শুরু হয়েছে। আঘাত সম্পর্কিত যে অপরাধগুলো, এগুলো শুরু হয়েছে। প্রথমে চারটা সংজ্ঞা। কয়টা সংজ্ঞা? সংজ্ঞার ধারা কয়টা? সংজ্ঞার ধারা কিন্তু চারটা। পড়া পড়া ধরবো এটা শুনলেই ক্লাস থেকে বের হয়ে যায়, তাহলে আর কিভাবে হবে বলেন? যেখানে জবাবদিহিতা নাই সেখানে লেখাপড়া হয় না, বুঝছেন? যাই হোক, 319 থেকে শুরু হয়েছে আঘাত। 319-এ হলো আঘাতের সংজ্ঞা। নতুন করে আঘাত আমরা জানি আঘাত কি জিনিস, তবে এখানে মনে রাখার সুবিধার্থে তিনটা বেদনা, বিমার, বৈকল্য। যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করে? বেদনা দান করে, বেদনা, বিমার বা বৈকল্য সাধন করে, তাহলে সেই ব্যক্তি আঘাত দান করেছে বলে গণ্য হবে। বুঝতে পারলাম আঘাত। প্রথমে সংজ্ঞা পেলাম কয়টা? চারটা সংজ্ঞা কিন্তু। হ্যাঁ, চারটা সংজ্ঞা আছে। তাহলে 319, 20, 21, 22 এই চারটা কিন্তু সংজ্ঞার ধারা। প্রথমে 319-এ আঘাতের সংজ্ঞা। আঘাত কাকে বলে? আঘাত হচ্ছে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে দৈহিক পীড়া, বৈকল্য এগুলো দান করে, তাহলে সেই ব্যক্তি আঘাত দান করেছে। যন্ত্রণা দেয়, তাহলে আঘাত দান করেছে বলে গণ্য হবে। সুন্দর করে ভাষ্যতে তিনটা দিয়ে বলা আছে, তিনটা দিয়ে আঘাতের সংজ্ঞা মনে রাখতে পারি। বেদনা, বিমার, বৈকল্য সাধন করে, তাহলে আঘাত দান করেছে বলে গণ্য হবে। একটু সামনে পিছনে সাজিয়ে নিলেই হবে। এই ছিল আঘাতের সংজ্ঞা। 319। 320-এ গুরুতর আঘাতের সংজ্ঞা। মোটামুটি 8 শ্রেণীর অপরাধকে, কয় শ্রেণীর অপরাধ? 8 শ্রেণীর অপরাধকে গুরুতর আঘাত বলা হয়। গুরুতর আঘাতের সংজ্ঞাটা আমরা আসমা আপুর কাছ থেকে শুনবো। আসমা আপু, আপনি ভালো করে মনোযোগ দেন, আপনি গুরুতর আঘাতের সংজ্ঞা বলবেন। 8 শ্রেণীর অপরাধ হলো গুরুতর আঘাত। প্রথমে পুরুষত্বহীনকরণ, দুই চোখের যে কোনোটি দৃষ্টিশক্তি রহিতকরণ। তাহলে দেখেন, দুই চোখে ক্ষতিগ্রস্ত হতে হবে এমন না, যে কোনো একটার যদি দৃষ্টিশক্তি রহিত হয় তারপরেও
এটা গুরুতর আঘাত। স্থায়ীভাবে হতে হবে, হ্যাঁ, স্থায়ীভাবে। দুই চোখের যে কোনোটি দৃষ্টিশক্তি রহিতকরণ, দুই কানের যে কোনোটি শ্রবণ শক্তি রহিতকরণ। রহিতকরণ কথাটার মানে হলো নষ্টকরণ। কানের শ্রবণ শক্তি মানে কান দিয়ে আর শুনতে পাচ্ছে না, তাহলে স্থায়ীভাবে দুই কানের যে কোনোটি শ্রবণ শক্তি রহিতকরণ। এরপরে যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন, এই চারটা একটু আলাদা করে ফেলবেন। পুরুষত্বহীনকরণ, দুই চোখের যে কোনোটির দৃষ্টিশক্তি রহিতকরণ, শ্রবণ শক্তি রহিতকরণ। আরেকটা হলো যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। অঙ্গ বুঝি আমরা, গ্রন্থিও বুঝি, বিভিন্ন ধরনের গ্ল্যান্ড থাকে শরীরে, এগুলো থেকে এগুলোর যদি ক্ষতি সাধন করে তাহলে গুরুতর আঘাত। তাহলে যে কোনো অঙ্গ বা গ্রন্থির, হাত ভেঙে ফেললো, পা ভেঙে ফেললো, এরকম আঘাত অনেক সময় গুরুতর আঘাতের মধ্যে পড়বে। যে কোনো অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। আচ্ছা, এরপরে আসেন যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তি সমূহের বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। মনে করেন হাতের জায়গাতেই আছে, কিন্তু হাত কি হয়েছে, প্যারালাইজড হয়ে গেছে, তাহলে কর্মশক্তি নাই, তাই না? তো এই যে কর্মশক্তির যদি বিনাশ ঘটে, স্থায়ী ক্ষতি সাধন ঘটে, এটাও এক ধরনের গুরুতর আঘাতের মধ্যে পড়বে। তাহলে পঞ্চমত মানে 5 নম্বরে হলো যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির বিনাশ বা স্থায়ী ক্ষতি সাধন। 6 হলো মস্তক বা মুখমণ্ডল, মস্তক মানে মাথা, মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি। তাহলে মস্তক বিকৃতি বা মাথা বিকৃতি, মুখ বিকৃতি, মানুষের সৌন্দর্যের রাজধানী বলা হয় তার চেহারা, তাই না? মুখটা, তাহলে মুখে যদি বিকৃতি, তেমন কোনো আঘাত হয়নি কিন্তু মুখ বিকৃতি সাধন হয়েছে, এটাও গুরুতর আঘাতের পর্যায়ে পড়বে। মস্তক বা মুখমণ্ডলের স্থায়ী বিকৃতি সাধন। এরপরে হাড় বা দন্তভঙ্গ, শরীরের যে কোনো হাড় ভেঙে গেল, দাঁত ভেঙে গেল, গ্রন্থিচ্যুত হয়ে গেল, লিগামেন্ট জয়েন্ট ছুটে যায়, তাই না? এই ধরনের অপরাধগুলো কি হবে, গুরুতর আঘাত বলে গণ্য হবে। এছাড়াও এমন আঘাত যেটা আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে তীব্র দৈহিক যন্ত্রণা দান করে অথবা 20 দিন পর্যন্ত তিনি তার স্বাভাবিক কাজকর্ম অনুসরণ করতে অসমর্থ হন, সেটাকে কি বলে, গুরুতর আঘাত বলে। বুঝতে পারলাম? এই হলো 8 শ্রেণীর অপরাধ গুরুতর আঘাত বলে গণ্য হবে। প্রথমত পুরুষত্বহীনকরণ, দুই চোখের যে কোনোটি দৃষ্টিশক্তি রহিতকরণ, দুই কানের যে কোনোটি শ্রবণ শক্তি রহিতকরণ, অঙ্গ বা গ্রন্থির অনিষ্ট সাধন। এরপরে আবার অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন বা কর্মশক্তির বিনাশ সাধন। তারপরে মস্তক মুখমণ্ডল হাড় বা দন্তভঙ্গ, এমন আঘাত যেটা তীব্র দৈহিক যন্ত্রণা দান করে, 20 দিন পর্যন্ত দৈহিক যন্ত্রণা দান করে অথবা সংশ্লিষ্ট ব্যক্তি তার সাধারণ কাজকর্ম করতে অসমর্থ হয়ে যায়, আর কাজ করতে পারছে না, শুয়ে বসে থাকতে হচ্ছে, এরকম হলেও গুরুতর আঘাত বলে গণ্য হবে। পরের চারটা খেয়াল করেন। অঙ্গ বা গ্রন্থির স্থায়ী ক্ষতি সাধন অথবা কর্মশক্তি সমূহের বিনাশ, মস্তক মুখমণ্ডল হাড় দন্তভঙ্গ, তীব্র দৈহিক যন্ত্রণা, 20 দিন পর্যন্ত আঘাত যন্ত্রণা দান করে বা কাজকর্ম করতে অসমর্থ হয়। আসমা আপু বলেন, পরে বলেন। হয়নি? আসমা আপু, মোবাইলে কল দিব নাকি বলেন? নাসরিন বলো, নাসরিন। আমাকে কি আরো বলতে হবে? ক্লাসে মনোযোগ থাকলে বেশি সময় লাগে না, আর এগুলো আপনাদের পড়া আছে না। এই নাসরিন বলো। ও আচ্ছা, মাইক্রোফোন খুলতে পারছেন না, ঠিক আছে বলেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এবার আসমা আপুই আসসালামু বলবে, আলাইকুম। এক এক করে বলো। হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপু। 320 হচ্ছে গুরুতর আঘাতের সংখ্যা। এক হচ্ছে প্রথমত পুরুষত্বহীনকরণ, দুই হচ্ছে দুই চোখের স্থায়ীভাবে বিনষ্টকরণ, হুম, দুই চোখের যে কোনো একটি স্থায়ীভাবে বিনষ্টকরণ, তিন হচ্ছে শ্রবণ শক্তি নষ্টকরণ স্থায়ীভাবে, চার হচ্ছে যে কোনো গ্রন্থি স্থায়ীভাবে বিনষ্টকরণ, পাঁচ হচ্ছে যে কোনো গ্রন্থি কর্মশক্তি বিনষ্টকরণ, ছয় হচ্ছে মস্তিষ্কের স্থায়ীভাবে মস্তক বা মুখমণ্ডল বিনষ্টকরণ, বিকৃতকরণ। মস্তিষ্ক বা মুখমণ্ডল বিকৃতকরণ, হুম, আর পাঁচ হচ্ছে যে কোনো গ্রন্থি বা দন্ত দাঁতের স্থায়ীভাবে হাড় বিনষ্টকরণ, বা দন্তভঙ্গ, হ্যাঁ। হাড় বা দন্তের স্থায়ীভাবে বিনষ্টকরণ, তারপরে হচ্ছে এমন আঘাত
যা 20 দিন পর্যন্ত যন্ত্রণা ভোগ করবে এবং কর্মশক্তি বিনষ্ট করবে। মানে সাধারণ পেশা অনুসরণ করতে হইলো, কার তার যে কাজ করতো, সে ধরেন রিক্সা চালাতো, এখন আর রিক্সা চালাতে পারে না, এইরকম গুরুতর আঘাত। নাসরিন বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পুরুষত্বহীনকরণ, দ্বিতীয়ত স্থায়ীভাবে দুই চোখের যে কোনো দৃষ্টিশক্তি রহিতকরণ, তৃতীয়ত হচ্ছে দুই কর্ণের স্থায়ীভাবে শ্রবণ শক্তি রহিতকরণ, চতুর্থত হচ্ছে যে কোনো গ্রন্থির অনিষ্ট সাধন, আর পঞ্চমত হচ্ছে যে কোনো অঙ্গ বা গ্রন্থির কর্মশক্তির বিনাশ, বা কর্মশক্তির বিনাশ রহিতকরণ, ষষ্ঠত হচ্ছে মস্তক বা মুখমণ্ডলের বিকৃতকরণ, সপ্তমত হচ্ছে হাড় বা দন্ত ভঙ্গের গ্রন্থিচ্যুতকরণ, অষ্টমত হচ্ছে আহ এমন আঘাত, যে আঘাত 20 দিন পর্যন্ত তীব্র যন্ত্রণা, দৈহিক যন্ত্রণা দান করে, অথবা তার সাধারণ পেশা অনুসরণ করতে অসমর্থ করে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর হয়েছে নাসরিন, আসমা আপুটাও সুন্দর হয়েছে। ঠিক আছে, আমরা বাকি অংশ দেখবো এবার। হ্যাঁ, তাহলে আসেন 319, 20 আঘাত গেল, গুরুতর আঘাত গেল। 321 এই পর্যন্ত আপনারা শিখলেন আঘাত জিনিসটা কি, কাকে বলে। কিন্তু আঘাত, স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করলে তখন জিনিসটা অপরাধ বলে গণ্য হবে, বা আপনি আঘাত দিয়েছেন বলে গণ্য হবে। ইচ্ছাকৃতভাবে কাউকে বেদনা দিলেন, বেমার করলেন, বৈকল্য সাধন করলেন, তাহলে আপনি কি করেছেন? তখন আপনি আঘাত দান করেছেন বলে গণ্য হবেন। এই জন্য এই ধারা দুইটা আবার অতিরিক্ত সংযোজন। অনেকে এটা বুঝতে পারেন না যে 321, 22 তাহলে কেন। প্রথমে আঘাত কাকে বলে এই সংজ্ঞাটা দিল, এরপরে গুরুতর আঘাত কাকে বলে এই সংজ্ঞা দিয়েছে। তাহলে আঘাতের সংজ্ঞা পেলেন, গুরুতর আঘাতের সংজ্ঞা পেলেন। কখন এটা অপরাধের পর্যায়ে পড়বে? যদি স্বেচ্ছাকৃতভাবে এক ব্যক্তি আরেক ব্যক্তিকে কি করে, গুরুতর আঘাত দেয়। মনে করেন অ্যাক্সিডেন্টলি আঘাত লাগতে পারে, পারে না? তো সেটা তো অপরাধের পর্যায়ে পড়ে না, তাই না? তো এই জন্য যদি কোনো ব্যক্তি আরেকজনকে কষ্ট সাধনের উদ্দেশ্যে, তাকে আঘাত দেওয়ার উদ্দেশ্যেই তাকে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করে, তাহলে তিনি কি করেছেন? এই আঘাতের কাজটা করে, তাহলে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করেছেন বলে গণ্য হবেন। আর 320-এ আপনারা যে 8 শ্রেণীর অপরাধ পড়লেন, 8 শ্রেণীর আঘাত দান করলে গুরুতর আঘাত, এই আঘাতগুলো যদি কোনো ব্যক্তি আরেক ব্যক্তিকে প্রদান করে, তাহলে তিনি ইচ্ছা করে আঘাত দিয়েছেন বলে গুরুতর আঘাত দান করেছেন বলে গণ্য হবেন। এই জন্য এই দুইটা ধারা অতিরিক্ত সংযোজন। তাহলে মোটামুটি 4টা ধারা সংজ্ঞা: 319 আঘাত, 320 গুরুতর আঘাত, 321 স্বেচ্ছাকৃত আঘাত দান, 322 স্বেচ্ছাকৃত গুরুতর আঘাত দান কাকে বলে। এগুলো ছিল সংজ্ঞা। এইবার আমরা যাব শাস্তির ধারা। শাস্তির ধারা পাবেন, প্রথমে 4টা ধারা শাস্তি নেব আমরা: 323, 24, 25, 26। 323, 24, 25, 26। 323 হলো আঘাতের শাস্তি। তাহলে নর্মালি আমি কি করলাম? রিপন মাহমুদ ভাইয়াকে বেদনা দান করলাম, যে কোনো একটা আঘাত দিলাম, তাহলে দণ্ড 323-এ। এইবার আসেন, যদি অস্ত্রটা আমার মারাত্মক হয়ে যায়, তখন দণ্ড চলে যাবে 324-এ। তাহলে অস্ত্রের প্রকারভেদ অনুযায়ী কিন্তু আঘাতের প্রকারভেদ বা আঘাতের শাস্তির তারতম্য রয়েছে। প্রথমে দেখেন, সাধারণ আঘাতের শাস্তি হলো 323। এটাই যদি সাধারণ আঘাতটাই ঘটে, অস্ত্রটা মারাত্মক হয়, তখন হবে 324। এবার আসেন, আঘাত চলে গেছে 320-এর শ্রেণীভুক্ত হয়েছে, গুরুতর আঘাত হয়েছে। তাহলে গুরুতর আঘাত এমনি আপনি নর্মালি গুরুতর আঘাত দান করেছেন, মনে করেন আমরা যেটা সহজে বলি ভোতাস্ত্র দ্বারা গুরুতর আঘাত দান, তাই না? এভাবে বলি আর কি আমরা, তবে ওইভাবে বলা উচিত নয়, যেহেতু ভোতাস্ত্র দিয়েও কিন্তু অনেক সময় কি করা যায়, সাধারণ আঘাত দেওয়া। তো এইরকম যদি অস্ত্র, এমনি অস্ত্র যাই হোক না কেন, আঘাত যদি গুরুতর হয়, গুরুতর আঘাতের শাস্তি 325। আর যদি এটা মারাত্মক অস্ত্র দিয়ে গুরুতর আঘাত হয়, তখন দণ্ড হবে 326। তাহলে কি কি শিখলাম দেখেন: আঘাতের শাস্তি 323, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাতের শাস্তি 324, গুরুতর আঘাতের শাস্তি 325, মারাত্মক অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত বা গুরুতর আঘাতের শাস্তি 326। এইবার আসেন আমরা দেখব মারাত্মক অস্ত্র সমূহ কি কি, একটু আমরা জানবো। 324 ধারার ভাষ্য: আঘাত করার মাধ্যম যখন মারাত্মক হয় বা বিপজ্জনক হয়, তখন শাস্তির পরিমাণ বেড়ে যায়, 3 বছর পর্যন্ত দণ্ডে দণ্ডিত হয়। আচ্ছা, নিম্নলিখিত মাধ্যমগুলো ব্যবহার করে স্বেচ্ছাকৃতভাবে আঘাত দান করলে সেটি কি হয়েছে?
মারাত্মক অস্ত্র ব্যবহার করে আঘাত দান করা হয়েছে বলে গণ্য হবে। গুলি ছোড়ার যন্ত্র মানে পিস্তল, গুলি ছোড়ার যন্ত্র দিয়ে মাথায় বাড়ি মারলেন। ছুরিকাঘাত করিবার যন্ত্র, আঘাত করা যায় বা ছুরি, কর্তন যেটা দিয়ে কাটা যায়, বটি, ধারালো অস্ত্র, মৃত্যু ঘটতে পারে এমন কোন যন্ত্র, আগুনের মাধ্যমে যদি কাউকে আঘাত দান করেন, উত্তপ্ত বস্তু, অনেক উত্তপ্ত বস্তু, গলিত পদার্থ, এগুলো দিয়ে যদি আঘাত দান করেন, বিষ, চিন্তা করেন বিষও মারাত্মক অস্ত্র, বুঝছেন? তাহলে বিষ প্রয়োগ করে যদি কাউকে আঘাত দান করা হয়, সেটা মারাত্মক অস্ত্র দিয়ে আঘাত হয়ে যায়। হ্যাঁ, এরপর আসেন ক্ষয়কারী যে কোনো পদার্থ, ক্ষয়িষ্ণু, এসিড জাতীয় পদার্থ, দগ্ধ করে এই ধরনের পদার্থ, বিস্ফোরক পদার্থ, ব্লাস্ট হয়ে যেতে পারে এই ধরনের যে কোনো পদার্থ, নিঃশ্বাসের সাথে যেটা আপনি গ্রহণ করলে কি হবে, শরীরের পক্ষে ক্ষতি হয় এই ধরনের বস্তু, গলাধঃকরণ করলে মানে গিলে ফেললে দেহের পক্ষে ক্ষতি হয় এই ধরনের বস্তু, রক্তে গ্রহণ করলে মানব দেহের ক্ষতি হয় এইরকম বস্তু, পশু, তাহলে পশু দিয়ে আঘাত দান করা, কুকুরকে পাঠিয়ে দিলেন কামড়ানোর জন্য, বুঝতে পারলেন? সেই লোকের কি হয়ে গেল, গ্রন্থি নষ্ট হয়ে গেল, তাহলে গুরুতর আঘাত হলো কিনা বলেন? তো এই যন্ত্রগুলো একটু মোটামুটি 13 রকমের যন্ত্রপাতি, অস্ত্র বা মাধ্যম বলা হয়েছে। 13 রকমের মাধ্যম ব্যবহার করে যদি কেউ কাউকে আঘাত দান করে, তাহলে মারাত্মক অস্ত্রের মাধ্যমে আঘাত সম্পাদিত হয়েছে বলে গণ্য হবে। তার মধ্যে বিষও আসবে, পশুও আসবে, এগুলো হলো মারাত্মক অস্ত্র। আচ্ছা, ধারালো অস্ত্র এগুলো তো আছেই। হ্যাঁ, তাহলে দেখলাম এগুলো আমরা। তাহলে দণ্ডের ব্যবস্থা হলো 323, 24, 25, 26। সাধারণ আঘাত 323, মারাত্মক অস্ত্র দিয়ে সাধারণ আঘাত 324, গুরুতর আঘাত বা মারাত্মক আঘাত 325, মারাত্মক অস্ত্র দিয়ে মারাত্মক আঘাত বা গুরুতর অস্ত্র দিয়ে গুরুতর আঘাত 326। এই ছিল 4টা দণ্ডের ব্যবস্থা। এবার আসেন 326-এর ক, বুঝতে পারলাম না? এর থেকে আর সহজ আছে? 326-এর ক, স্বেচ্ছাকৃতভাবে 2 চোখ উপড়িয়ে ফেলার জন্য এসিড জাতীয় পদার্থ ব্যবহার করা বা এসিড দিয়ে চোখের বিকৃতি সাধন করা, দৃষ্টিশক্তি নষ্ট করা, মুখমণ্ডল, মস্তক এগুলোর বিকৃতি সাধন। যদিও এসিড অপরাধ দমন আইনে শাস্তি রয়েছে, তারপর আমাদেরকে এখান থেকে একটু পড়তে হবে। 327, 29 একসাথে পড়বো। 327, 29। আঘাত, গুরুতর আঘাত কিসের জন্য? বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, স্বেচ্ছাকৃতভাবে কোনো আঘাত প্রদান করা, বলপূর্বক সম্পত্তি ছিনিয়ে নেওয়া, অথবা অবৈধ কাজ, আইনানুগ নয় এমন কাজ করার জন্য বাধ্য করার উদ্দেশ্যে আঘাত দান করলে 327, গুরুতর আঘাত দান করলে 329। 28টা বাদ গেল। 28টা হলো আমরা মলম পার্টি পড়ি, তাই না? 28টা হলো বিষ, মলম ইত্যাদি, যে বিষ প্রয়োগের মাধ্যমে এমন কোন পদার্থ প্রয়োগ করা হলো যার মাধ্যমে আঘাত দান করা হলো, ওই ব্যক্তি যন্ত্রণা ভোগ করলেন, বেদনা পেলেন, তাহলে বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত দান 328। আর 27-এ আঘাত, গুরুতর আঘাত কি করার জন্য? কোনো অবৈধ কাজ করতে বাধ্য করার জন্য বা সম্পত্তি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে আঘাত দান। মনে করেন দস্যুতা করার জন্য কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে কি করলো, আঘাত দিল, সম্পত্তি ছিনিয়ে নিতে পারলো না, তাহলে সম্পত্তির অর্পণ হয় নাই, না হলে কি দস্যুতা হবে? হবে না, তখন কিন্তু শুধু আঘাতের দণ্ড পাবে। বুঝি নাই? সম্পত্তি ছিনিয়ে নেওয়া মানে কি আপনার কাছ থেকে জোর করে আমি কোনো কিছু ছিনিয়ে নিচ্ছি, চেষ্টা করলাম, আঘাত সংগঠিত হলো কিন্তু সম্পত্তি হস্তান্তর হলো না। সম্পত্তি হস্তান্তর না হলে তো দস্যুতা হবে না, তাই না? কি, তাই না? এরপর কিন্তু কি হলো, আঘাত তো সংগঠন হলো, তখন আপনি দণ্ড দিবেন কিভাবে? তখন আপনি আঘাতের শাস্তি দিবেন। আচ্ছা, এরপর আসেন 330। এটা থেকে প্রশ্ন দিয়েছিলাম। 330, 31, বলপূর্বক স্বীকারোক্তি আদায় বা সম্পত্তি প্রত্যার্পণে বাধ্য করার জন্য স্বেচ্ছাকৃতভাবে আঘাত। আর 331, গুরুতর আঘাত। 32, সরকারি কর্মচারী, এটা দিয়েছিলাম। 32 হলো সরকারি কর্মচারী কর্তৃক স্বেচ্ছাকৃতভাবে আঘাত প্রদান করা। 33 হলো গুরুতর আঘাত। তাহলে 31, 30, 31, 32, 33, এই 4টা তো এমনি সোজা। তাহলে যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তিকে স্বীকারোক্তি আদায়ের জন্য কি করে, আঘাত দান করে 30, গুরুতর আঘাত দান করলে 31, এটা যে কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য। আর যদি সরকারি কর্মচারী করে 32, 33, আঘাত, গুরুতর আঘাত 32, 33। এরপরে আসেন 34, উত্তেজনা বশত আঘাত দান করা, গুরুতর আঘাত হলে 335। 36 হলো জীবন বিপন্নকারী কাজগুলো কোনগুলো, এগুলোর দণ্ড, এগুলোর মাধ্যমে আঘাত দান করলে। আচ্ছা, এবার একটু কথা আছে, সেটা হলো জীবন বিপন্ন করতে পারে এই ধরনের কাজ তাচ্ছিল্য ভাবে করা। এই কথাগুলো আপনারা কোথায় পড়েছেন? গণ উপদ্রবে কিন্তু পড়ে এসেছেন। তাহলে গণ উপদ্রবের সাথে 336 ধারার কি পার্থক্য বলেন? গণ উপদ্রবের কাজটা সম্পাদিত হতে হবে যে কোনো ব্যক্তি পাশে বসবাসকারী ব্যক্তির বিরক্তি সৃষ্টি করলো, আর যখনই এই কাজটাই তাচ্ছিল্য ভাবে করবে, বেপরোয়া ভাবে করবে,
অন্যান্য লোকের নিরাপত্তার দিকে খেয়াল না করে করবে, তখন তার দণ্ড 336 ধারায় চলে যাবে। বুঝতে পারলাম? আচ্ছা, 337 এই জীবন বিপন্নকারী কাজের মাধ্যমে আঘাত দান। 38 হলো গুরুতর আঘাত দান করা। 39 বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে কি করা? গুরুতর আঘাত দান করা। 338 ক, 39 না, আমি দুঃখিত। 338 ক। এই পর্যন্ত থাকবে আজকে আমাদের ক্লাস, একটু খেয়াল করেন। বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে গণউপদ্রব সৃষ্টি করা, রাজপথে অথবা জনসাধারণের চলাচলে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে উপদ্রব সৃষ্টি করা। লেখেন কত ধারা? বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে কোনো ব্যক্তির মৃত্যু ঘটিয়ে ফেলা, কত ধারা? এরপরে লেখেন বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে গুরুতর আঘাত দান করা। একটাও লিখলেন না। তাহলে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়ে 279, 338 খ, 338 ক, 304 খ। হ্যাঁ, সবগুলো ঠিক হয়েছে, সুন্দর। বুঝতে পারলাম ঘটনা। একটাতে হলো যদি বুঝতে হবে কি চেয়েছে। যদি বলে মৃত্যু ঘটানো হয়েছে 304 খ, তাই না? যদি বলে বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালিয়েছে, লোকটা মারা যায়নি কিন্তু গুরুতর আঘাত সাধন হয়েছে, 338 ক। আর যদি বলে গণউপদ্রব করা হয়েছে, রাজপথে নৌপথে এরকম বেপরোয়াভাবে গাড়ি ঘোড়া চালানো হয়েছে কিন্তু কি হয় নাই, কারো ক্ষতি সাধন হয় নাই, সেক্ষেত্রে উপদ্রবের শাস্তি পাবে। 279। এই পর্যন্তই থাকবে আমাদের ক্লাস। একটু আমরা দেখি কি কি ধারাগুলো পড়লাম। 300, ওদিকে আর গেলাম না। 312 থেকে 18। 319 হচ্ছে আঘাত। 320 গুরুতর আঘাত। 321 ইচ্ছাকৃত ভাবে আঘাত দান করা কাকে বলে? 22 গুরুতর আঘাত দান করা কাকে বলে? 23-24 আঘাতের শাস্তি, মারাত্মক অস্ত্র দিয়ে আঘাতের শাস্তি। 25-26 গুরুতর আঘাতের শাস্তি, নর্মালি গুরুতর আঘাতের শাস্তি 25, মারাত্মক অস্ত্র ব্যবহার হলে 326। 327-29 আঘাতের শাস্তি, গুরুতর আঘাতের শাস্তি যদি কোনো ব্যক্তিকে সম্পত্তি ছিনিয়ে নেওয়া হয় অথবা অবৈধ কাজে বাধ্য করা হয়। 327-29। 28 হচ্ছে বিষ প্রয়োগের মাধ্যমে আঘাত দান করা অথবা মলম পার্টি। 330 কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির নিকট থেকে জোর করে স্বীকারোক্তি আদায়ের জন্য আঘাত দিলে 330। 31 গুরুতর আঘাত, এটাই যদি সরকারি কর্মচারী হয়ে আঘাত দেয় 32, আর যদি গুরুতর আঘাত দেয় 33। 334 উত্তেজনা বশত কাউকে আঘাত দিয়ে ফেললেন 334, এটাই যদি গুরুতর আঘাত হয়ে যায় তখন 335। 34 কোন কোন কাজগুলো মানুষের জীবন বিপন্ন করবে এবং এগুলোর দণ্ড, এগুলোর মাধ্যমে আঘাত ঘটে গেলে দণ্ড হবে 337, গুরুতর আঘাত ঘটে গেলে 38, আর রাজপথে বেপরোয়া গাড়ি ঘোড়া চালালে 38 ক। কে বলতে পারবেন? হাত তোলেন। ঠিক আছে, আপনাদের হাতে ব্যথা। এই পর্যন্তই থাকবে ক্লাস। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।